ভারত আর পাকিস্তান আলোচ্য বিষয় সবার মুখে মুখে। যুদ্ধ কি হবে? জল বন্ধ করে দিলে সিন্ধু নদের জল বন্ধ করে দিলে পাকিস্তানের কি হবে? সিমলা চুক্তি যদি পাকিস্তান বাতিল করে দেয় তাহলে কি হবে? আজকে বিস্তারিত আলোচনা করব এইটা নিয়েই। সাথে থাকবে পাকিস্তানের বিভিন্ন ব্যক্তির মেসেজ, আর গতকাল তারা প্রেস কনফারেন্স করে, মানে পাকিস্তানের গভর্নমেন্ট প্রেস কনফারেন্স করে কি বলেছে সেই সবের নিয়ে একটু আলোচনা করব। হয়তো একটু দীর্ঘ হতে পারে, একটু মন দিয়ে শুনবেন, আপনাদের জ্ঞানের ভাণ্ডারটা বাড়বে, চিন্তার খোরাক যোগাই আমি, সেটা বাড়বে, আপনারা ভাবতে শুরু করবেন। নমস্কার, আমি তুষার ভট্টাচার্য, আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স। আপনাদের মনের কথা বলে, আপনাদেরকে ভাবতে সাহায্য করে। আসুন বিস্তারিত তথ্যে যাই। আর আপনারা খুব ভালো করেই জানেন যে আমি তথ্যভিত্তিক আলোচনা ছাড়া কোনো কথা বলি না। তথ্য যেটাতে থাকবে সেটাতেই আমি আলোচনায় যাব। আজকে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা অস্থির জায়গা তৈরি হয়েছে। সেই জায়গাটায় ভারতবর্ষ যদি আক্রমণ করে, মানে ভারতবর্ষ যদি যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছে, চলছে তার, এই প্রথমেই বলে রাখি, এই যে যুদ্ধটা যদি হয়, ভারতবর্ষ তার নাম দিয়েছে আক্রমণ। এর আগে ভারতবর্ষ 5টা সিদ্ধান্ত নিয়েছিল। তার 1 নম্বর সিদ্ধান্ত ছিল যে সিন্ধু জল চুক্তি, যেটা 1960 সালে পাকিস্তান এবং ভারতবর্ষের মধ্যে হয়েছিল, সেইটাকে ভারত আপাতত স্থগিত করে দিচ্ছে। কেপ্ট ইন অ্যাবিয়েন্স, মানে আপাতত স্থগিত করা হচ্ছে, এই কথাটাই বলা হয়েছিল। দেখুন, শেষ পাকিস্তান। আমি বলেছিলাম যে 70% এটা নিউক্লিয়ার যে অ্যাটাক না, তার থেকেও ভয়ঙ্কর। মনে করুন আপনার বাড়িতে পরপর 2 দিন 3 দিন জল নেই, খাওয়ার জল নেই, রান্না করার জল নেই, কাপড় কাচা, বাসন মাজা, কোনো জল নেই। আপনি কিভাবে চলবেন? খাবেন কি, পরবেন কি? খেতিবাড়ি বাদ দেন, 40 থেকে 42% লোক এই জলের উপরে নির্ভর করে, তাদের এই জলের উপর নির্ভর করে পুরো সংসার চলে। খাওয়া পরিষ্কার, প্রতিদিনের নিত্যদিনের কাজ এই জলের দ্বারা হয়। গতকাল একটা ভিডিও দেখছিলাম পাকিস্তানের, আমার অনেক সোর্স থেকে খবর আসে, আমার দিল্লি থেকে খবর আসে, আমি আপনাদেরকে দেখাবো। দেখুন আমার কাছে কত সোর্স থেকে খবর আসে, দেখুন আমি সেগুলিকে হাইলাইট করি। বিভিন্ন সোর্স থেকে, পাকিস্তানের যারা মিডিয়ারা বলছে, আমি দিল্লি থেকে খবরগুলি পাই, আমার দিল্লির সোর্স থেকে আমি এই খবরগুলি পাই। আমি পড়ে শোনাবো কারা কি বলেছে। তো এইটা হচ্ছে একটা ব্যাপার, যে জল না হলে, জল কিন্তু নিউক্লিয়ার বোম ফেলবে না পাকিস্তান বলছে, সেটাও আসছি পরে, সমস্ত ডিটেলসে আসবো। কিন্তু ভারত যে প্রহারটা করে দিয়েছে, যে জল চুক্তি বন্ধ। আরে জল চুক্তি কি হবে? ওরা এই যে 1960 সালের চুক্তির উপরে ওরা প্রচুর বদমাশি করেছে, যেটা ইন্টারন্যাশনাল কমিউনিটিও জানে, যে ওই জল চুক্তি নিয়ে ওরা পাকিস্তান নানা রকমভাবে ভারতের সঙ্গে করেছে। কিন্তু ভারত কিন্তু কখনো, কারণ ভারতের যে 3টে নদী, আপার সাইডের 3টে নদী আর লোয়ার সাইডের 3টে নদী, সেই নদীগুলির মধ্যে জলের যে ইয়েটা, ভারতবর্ষ সেলফ সাফিসিয়েন্ট অন্য ব্যবস্থা করেছে। কিন্তু ওই জলটার উপরে ওরা ঠিক আছে, চলো ভাই, পাকিস্তান যেহেতু ইন্ডিয়া আপস্ট্রিমে আছে, লোয়ার স্ট্রিমে পাকিস্তান আছে, ওখান থেকে জলটা যায়, তো ঠিক আছে চলো। কিন্তু তার অর্থ এই নয় যে তোমাদেরকে আমি উপকার করছি বলে তুমি আমাদের বাঁশ দেবে, এটা তো হতে পারে না। এখন চিলবিলিয়ে গেছে যে আর তো উপায় নেই, ভারতবর্ষ করে দেখা। আরে আমি তো এর আগের এপিসোডে বলেছিলাম, প্রধানমন্ত্রীজিকে যে আবেদনটা করেছিলেন তাতে কি বলেছিলাম, যে প্রধানমন্ত্রী আপনি বাতিল করে দিয়েছেন, খুব ভালো করেছেন, ওরা যাক ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যাক, বিশ্ব ব্যাংক তো আর সাপোর্টে নেই, যাক না। কারণ বিশ্ব ব্যাংকে এত লোন নিয়ে রেখেছে, কে সাপোর্ট করবে? ওকে পয়সা চুকাতে পারে না। তো ওইটাতেই কিন্তু পাকিস্তানের নিউক্লিয়ার বোম মারা হয়ে গেল, এই যে ভারতবর্ষ যেটা করলো। বাকি দেখুন, এই ওয়াঘা বর্ডার বন্ধ, ওরাও বললো ওয়াঘা বর্ডার বন্ধ। আরে তো আমরা তো আগে বন্ধ করলাম, তারপরে তোরা বন্ধ করছিস, তালার উপরে তালা মারছিস না।
কোনো অসুবিধা নেই, তোদের সাইডে তোরা বন্ধ কর। ওয়াগাতে আমি গেছি, আমি জানি ওয়াগা বর্ডারে দুটো ইয়ে আছে, সেখানে প্যারেড হয়, ভিক্টরি প্যারেড, এদিকে একটা ওইদিকে একটা, দুটো গেট আছে। ওদিকে পাকিস্তানের দিকটায় ওরা করে, ইন্ডিয়ার দিকটায় এরা করে, আমাদের দিকে গ্যালারি আছে, ওদের দিকেও গ্যালারি আছে, গ্যালারি ট্যালারি আছে, ভালো ভালো লাগে। তো এটা বন্ধ হয়ে গেছে। তো বন্ধ হয়ে যাওয়ার ফলে কি হলো, তালার উপরে তালা। কালকে ওরা ডিক্লেয়ার করছে যে আমরাও ওয়াগা বর্ডার বন্ধ করে দিলাম। আরে ভারতবর্ষ আগে করে দিয়েছে, আমরাও ডিপ্লোম্যাটদের সাসপেন্ড করলাম। আরে ডিপ্লোম্যাটদের সাসপেন্ড তো ভারতবর্ষ আগেই করে, তোরা নতুন কি করলি? এবার নতুন ওরা যেটা বলছে সেটা হচ্ছে, দেখুন কীরকম মানে মানে একদম বাচ্চাদের স্কুলে পড়তে হবে, এদেরকে এখনও স্কুলে পড়তে হবে, বাচ্চাদের ওই ABCD শিখতে হবে। ওরা বলছে আমরা দুটো কাজ, এক্সট্রা দুটো কাজ করেছি। কমকে জানাচ্ছে, মানে কম মানে সমাজকে জানাচ্ছে, দেশকে জানাচ্ছে। কি জানাচ্ছে? আমরা দুটো এক্সট্রা কাজ করেছি, করতে চলেছি। যদি এরকম ইন্ডিয়া যদি বাড়াবাড়ি করে তাহলে আমরা দুটো কাজ করতে চলেছি। কি কি কাজ? একটা হচ্ছে সিমলা চুক্তি বাতিল করে দেব, আর দ্বিতীয়টা হচ্ছে ইন্ডিয়ান প্লেন, ইন্ডিয়ান ওন্ড প্লেন আর ইন্ডিয়ান মালিকানার, মানে ইন্ডিয়া ভারতবর্ষের, যদি যেমন এয়ার ইন্ডিয়া ভারতবর্ষের নিজস্ব সরকারি সংস্থা, এবং মালিকানা ভিত্তিক, ইন্ডিয়ান মালিকানা ভিত্তিক যদি কোনো প্লেন আমাদের এই আকাশপথ দিয়ে যেতে পারবে না, এটা আমরা ব্যান করে দিয়েছি। আর সিমলা চুক্তি বাতিল করার জন্য চেষ্টা করব। আজকে আমি এই বিষয়টা নিয়ে আপনাদেরকে আলোচনা করব। আর জলের ব্যাপারটা বলে দিলাম যে নিউক্লিয়ারের থেকেও ভয়ানক একটা আঘাত হেনে দিয়েছে। তারপরে আসবো এই যেসব রিপোর্ট আমি পেয়েছি দিল্লি থেকে, বিভিন্ন জায়গা থেকে, সেই রিপোর্টগুলির কথা আপনাদেরকে একটু বলবো। একটু দীর্ঘ হতে পারে, শুনবেন। কি বলল? যে আমরা সিমলা চুক্তি বাতিল করে দিতে পারি। সিমলা চুক্তিটা কি? প্রথমে জানতে হবে সিমলা চুক্তিটা কি, কবে হয়েছিল। এটা 2/7/1972, 2 জুলাই 1972 জুলফিকার আলী ভুট্টো এবং ইন্দিরা গান্ধীর মধ্যে এটা হয়েছিল, চুক্তিটা হয়েছিল, সিমলা চুক্তি। সিমলা চুক্তিতে কী ছিল, কেন হয়েছিল সিমলা চুক্তি বলুন তো? কি যারা জানেন তারা জানেন, কিন্তু আমি বলবো যে সিমলা চুক্তি যেটা কারণে হয়েছিল সেটা হচ্ছে যে দুটো কারণের জন্য হয়েছিল। একটা হচ্ছে পাকিস্তান ওয়ার, 1971 নভেম্বর মাসে যে পাকিস্তান ওয়ারটা হয়েছিল, সেই ওয়ারে 93,000 পাকিস্তানি সোলজার ভারতের কবজায় ছিল। তারা কিন্তু যুদ্ধ করা সোলজার। আর সেই যুদ্ধে 13,000 স্কোয়ার কিলোমিটার পাকিস্তানি এলাকা ভারত দখল করে নিয়েছিল। ভালো করে ভাবতে হবে। 93,000 সৈন্যকে ভারত যুদ্ধবন্দী করেছিল, যেটা ভারতের তখনকার ভারতের হিসাবে যুদ্ধবন্দী কি, জেনিভা চুক্তি অনুযায়ী ভারতের সেটা ভারতের সৈন্য হয়ে বা ভারতের দায়িত্বে চলে আসলো। তাদেরকে ছাড়া না ছাড়া, তাদের কি করতে হবে না করতে হবে, জেনিভা চুক্তি অনুযায়ী ভারত সেটা দেখবে। 93,000 সোলজার, ভালো করে ভাববেন। দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের সেই মুক্তিযুদ্ধে 13,000 স্কোয়ার কিলোমিটার এরিয়া ভারতবর্ষ দখল করে নিয়েছিল। চুক্তি হলো এই 93,000 সৈন্যকে ফেরত দিতে হবে, ফেরত দিয়ে দেবে ভারত। আর 13,000 স্কোয়ার কিলোমিটার যে জায়গাটা ছিল সেটাকেও খালি করে দেবে ভারত। আর কি ছিল? একটা LOC তৈরি হলো, লাইন অফ কন্ট্রোল, ইন্ডিয়ার সঙ্গে লাইন অফ কন্ট্রোল তৈরি হলো, সিজফায়ার এরিয়া তৈরি হলো বাইল্যাটারাল কন্ট্রাক্টের মাধ্যমে, ডায়ালগের মাধ্যমে, বাইল্যাটারাল ডায়ালগ কন্ট্রাক্টের মাধ্যমে সেটা তৈরি হলো। দুই পক্ষের, দুই দেশের বিদেশ সচিবরা, কূটনীতিবিদরা মিলে তৈরি করলো যে এইটা LOC, সিজফায়ার থাকবে এটা। এবার ভালো করে ভাবুন তো কীরকম চাইল্ডিশ খেলা খেলছে পাকিস্তান, যেটা তাদের, কালকে আমি শুনছিলাম, মানে আমি ওদের প্রেস কনফারেন্সটা দেখছিলাম গভর্নমেন্টের, আর নিজে নিজে হাসছিলাম
এ কি চাইল্ডিশ প্লে! একটা শিশু, আমাদের ভারতবর্ষের একটা শিশুও এর থেকে বেশি ক্লাস 7-8 উঠলেই ইয়ে হয়ে যায়, আর ওরা একটা দেশ চালাচ্ছে। আমাদের দেশের যদি একটা ভালো স্কুলের যদি হিস্ট্রি বই ভালো মতো পড়ে, সেও জেনে যাবে যে 1972-এর 2 জুলাই যে চুক্তিটা হয়েছিল, যে এগ্রিমেন্টটা হয়েছিল, সেটা ভুট্টো এবং ইন্দিরা গান্ধীর মধ্যে হয়েছিল। সেই চুক্তিটাকে সিমলা চুক্তি বলে, এবং সিমলা চুক্তির আওতায় কী কী আসে। আজকে তোরা উইথড্র করে নিবি, তার মানে তোরা উইথড্র করে নিচ্ছিস। এবার আমাদের 13,000 স্কোয়ার কিলোমিটার, যেটা আমি বললাম 13,000 স্কোয়ার কিলোমিটারকে ফেরত দে, জায়গাটা ফেরত দিতে হবে। 93,000 সোলজারকেও কিন্তু ওই জেনিভা যুদ্ধবন্দী হিসাবে সেই চুক্তিতে ফেরত দেওয়া হয়েছিল। তোরা যখন চুক্তিটা উইথড্র করে নিবি, তাহলে তোরা আমাদের সৈন্যটাকেও দিতে হবে। দ্বিতীয় হচ্ছে এলওসি বলে যেটা ডিমার্কেশন ছিল, ওইটা উইথড্র হয়ে যাবে। এলওসির পরে ভারতবর্ষ তো এইরকম মাথাটা উপর দিকে করা আছে, সেই জায়গাটা ওরা এরকম করে এলওসি করেছে, লাইন অফ কন্ট্রোল, ওইটা উইথড্র হয়ে যাবে। সিজ ফায়ার উইথড্র হয়ে যাবে। তাহলে ভারতবর্ষের খোলা ময়দান। ভালো করে ভাববেন, ভালো করে বুঝবেন, এবং আমি যে অ্যানালিসিসটা করছি, এই অ্যানালিসিসটা সম্ভবত খুব কম পাবেন। আমি যেভাবে একদম পয়েন্ট ধরে করছি, সেটা আপনারা কম পাবেন। দেখুন, এই যে আমি বললাম, তো এইখানে সিমলা এগ্রিমেন্ট উইথড্র করে দে, ভাড় মে যায়। আমি তো বলবো ভাড় মে যায় সিমলা এগ্রিমেন্ট। ঘরে ঘরে তোরা সিমলা এগ্রিমেন্ট প্রিন্ট কর আর ছিঁড়ে ফেল, পড় আর ছিঁড়ে ফেল। সিমলা এগ্রিমেন্ট দিয়ে ভারতকে তোরা জব্দ করবি? তোরা তো মরে গেছিস, তোদের উপরে নিউক্লিয়ার অ্যাটাক করে দিয়েছে সিন্ধু জল মেরে। কর না, কোথায় যাবি তোরা? যা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যা, কেউ তোদেরকে সাপোর্ট করবে না, আর বছরের পর বছর চলবে। কারণ ভারতবর্ষে এখন শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদি আছেন, বিশ্ব নেতা, বিশ্ব বরেণ্য নেতা। সে যে পার্টি করুক, আমি পার্টির কথা বলছি না, কিন্তু লোক অ্যাজ এ পার্সন, তার কাছ থেকে আমরা এখনও পর্যন্ত দেশের সঠিক ডিসিশান ছাড়া অন্য কিছু আমরা এখনও পাইনি। দেখুন, কাজ করলে মানুষের ভুল হবে, কাজ না করলে অজুহাত দেবো, নানা রকম কথা বলবো, কিন্তু কাজ করলে মানুষ ভুল করবে, এটা আমাদের স্বাভাবিক। হয়তো কাজ করতে গিয়ে কোনো অংশে ভুলভ্রান্তি হতেও পারে, আমি বলছি না যে কোনো ভুল মোদিজি করেননি বা মোদিজি করবেন না, ভুল হতেই পারে। কিন্তু মানুন আর না মানুন, সব থেকে সাহসী, দুঃসাহসী বলুন, সাহসী বলুন, বা যাই বলুন না কেন, সেই জায়গাটায় ভারতবর্ষের একটা গর্ব হওয়া উচিত যে এমন একজন ব্যক্তিকে আমরা পেয়েছি, যিনি বিশ্বের যে ইতিহাস, ভারতের নাম কিন্তু এখন মানে সোনার অক্ষরে না হলেও রূপার অক্ষরে লেখা শুরু হয়ে গেছে। আপনারা মানেন আর না মানেন। এবার আমি আসছি, দেখুন আমি দুটো কথা বললাম, যে একটা জল, তারপরে বাকি তো আমরা উইথড্র করেছি, ওরা উইথড্র করেছে, আমরা ক্যান্সেল করেছি, ওরা ক্যান্সেল করেছে, এরা চলতেই থাকবে। ওয়াঘা বর্ডার, এইসব তো খেলাটা তো খেলে দিয়েছে ভারত। যে জলটা বন্ধ করে দিলাম, সেই জলটা তোরা খাবি কি? আমি বললাম যে আপনার বাড়িতে যদি দুদিন জল না আসে, আপনি কীভাবে বাঁচবেন? তো মোদিজি একটা কথা বলেছিলেন, যে জল আর রক্ত একসঙ্গে বইতে দেওয়া যায় না। ভালো করে ভাবুন, যে জল আর রক্ত, আমাকে রক্ত বন্যা করবে আর আমি তোমাদের জল দিয়ে যাবো, এর আগেই কিন্তু বলেছিল। আপনাদের যদি মনে থাকে, একটু পিছনে ফ্ল্যাশব্যাকে চলে যান, দেখতে পাবেন। এবার আমি পাকিস্তানের দু একজন লোকের কথা বলবো, যাদের সঙ্গে আমার একটু হলেও কোনো না কোনো যোগসূত্র আছে, মানে সোশ্যাল মিডিয়াতে, অন্য কোনোভাবে না। ডক্টর খুব প্রসিদ্ধ
মানে একজন বিদ্বজন ডক্টর আমজাদ আইয়ুব মির্জা, পাকিস্তানের পলিটিক্যাল অ্যানালিটিক্স, ডক্টর আমজাদ আইয়ুব মির্জা সাহেব বলেছেন ছোট ছোট দু একটা কথা। সেটা হচ্ছে যে প্রেস কনফারেন্সে মোদিজির নামে যে বদনামটা করা হলো, এইটা কিন্তু গোটা বিশ্ব ভালো চোখে দেখবে না। কারণ কি বলা হয়েছে, মোদিজিকে বলা হয়েছে মোদিজি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন নাকি তিনি 2100 মুসলিমকে দাঁড়িয়ে থেকে মেরেছেন। এই কথাটা তিনি বলেছেন যে 2100 মুসলিমকে তিনি দাঁড়িয়ে থেকে মেরেছেন। দেখুন, এটা আমাদের ইন্টারনাল ম্যাটার। তিনি বলছেন যে এটা ইন্টারনাল ম্যাটার, এবং তারপরেও সুপ্রিম কোর্ট তাকে ক্লিন চিট দিয়েছে, বিশ্ব তাকে মেনে নিয়েছে। একটা সময় আমেরিকা তার ভিসা রদ করেছিল, কিন্তু পরবর্তীকালে যখন আমাদের সুপ্রিম কোর্ট সেটাকে ক্লিন চিট দিয়ে দেন, তারপর থেকে কিন্তু আজকে কিন্তু আমেরিকা আমাদের খুব ক্লোজ ফ্রেন্ড। চায়নাকে সাংবাদিক সম্মেলনে এক জার্নালিস্ট প্রশ্ন করলেন যে চায়না কি আমাদের সাপোর্টে আছেন? উত্তর হলো যে কে আছে কে নেই এই মুহূর্তে বলা যাবে না, তবে অনেক দেশই আছে, ওমান আছে, তুর্কি আছে, এই দুটো দেশের নাম বললো, কিন্তু চায়নার নাম বললো না। কারণ চায়নার তো, আমি তো আগের দিনই বলেছি, আপনারা দেখে থাকবেন যে চায়নার হিম্মত নেই, আর পাকিস্তানকে সাপোর্ট করার হিম্মত চায়নার নেই। চায়নাকে, ইন্ডিয়াকেই সাপোর্ট করতে হবে। এটাই হচ্ছে পলিটিক্স। জিও পলিটিক্যাল যে ইস্যু থাকে সেই ইস্যুগুলিকে বুঝতে হবে। আমাদের এইটার প্রবলেম আছে যে লোকজন খুব একটা আমরা বুঝি না। তো এইটা যেটা বলছিলাম যে মির্জা সাহেব কী বললেন, মির্জা সাহেব বললেন যে মোদিজিকে এটা করা ঠিক হয়নি, এভাবে বলাটা এটা আরও এগেনস্টে চলে গেছে। মানে যদি যুদ্ধও হয়, পরবর্তীকালে কোনো সাপোর্ট লাগে, তো এই জায়গাটায় সাপোর্ট পাবে না। কারণ আজকে চীন, জাপান, কোরিয়া, রাশিয়া, ইউকে মানে ইউনাইটেড কিংডমের যত ইউরোপিয়ান ইউনিয়ন আছে সেই সব, আমেরিকা, কে নেই ভারতের সঙ্গে? ইসরায়েল, কে নেই? ইভেন শ্রীলঙ্কা, ছোট্ট দেশ, সেও বলেছে এইটা মানা যাবে না, আমরা ভারতের সাথে আছি। নেপাল ভারতের সাথে আছি, আমাদের প্রতিবেশী। বাংলাদেশ বলবে না, বাংলাদেশ তো এটার পরে বাংলাদেশের ব্যবস্থা হবে, সে খবরও আমার কাছে আছে। দুটো জায়গার ব্যবস্থা হবে, একটা পশ্চিমবঙ্গ, একটা বাংলাদেশ, সে খবর আছে। আমি এখন সেখানে কিছু বলছি না। পশ্চিমবঙ্গের যে ওই নদিয়া, মুর্শিদাবাদ, মালদাতে যে ঘটনা ঘটেছে, তার উপরে কেন্দ্রীয় সরকার হয়তো কোনো একটা অ্যাকশান নিতে পারে, এটা আমার কাছে একটা খবর আছে। যাই হোক, আগাম খবর দিয়ে লাভ নেই। তো মির্জা সাহেব বলছেন যে এইভাবে তো মোদিকে দোষ দিয়ে লাভ নেই, আসলে এটা সিন্ধ, বালুচিস্তান, ডক্টর মারাং বালুচের এগেনস্ট মানে দিক থেকে, ওদের ওখানে যে কনফ্লিক্ট চলছে বিভিন্ন রকম ইয়েতে, তার থেকে সরে আসার জন্যই এটা কিন্তু পাকিস্তান গভর্নমেন্ট করেছে। দেখুন এখন কি হচ্ছে, এখন বলছেন যে এই যে এখন শুরু হয়ে গেছে পাকিস্তান আর ইন্ডিয়ার যুদ্ধ হবে। তাতে কি হচ্ছে, সাধারণ মানুষ ওই যে ইস্যুগুলি আছে, মানে বার্নিং ইস্যু, সিন্ধের বার্নিং ইস্যু, বালুচিস্তানের বার্নিং ইস্যু, ডক্টর মারাং বালুচের যে বার্নিং ইস্যু, এইসব নিয়ে কিন্তু পাকিস্তান অনেকটাই ইয়েতে থাকবে যে ভারতবর্ষ আক্রমণ করতে চলেছে। দেখুন, ভারতবর্ষ যদি পাকিস্তানকে আক্রমণ করে, তাহলে পাকিস্তান কতক্ষণ লাস্টিং করতে পারে? প্রথম কথা, ভারতবর্ষ এই মুহূর্তে লাস্টিং করবে না। ভারতবর্ষ যেটা করবে, আমার ব্যক্তিগত মত থেকে আমি বলছি, ভারতবর্ষ যেটা করবে, বেছে বেছে কাশ্মীরে যেসব সন্ত্রাসবাদীরা আছে তাদের বাড়িঘর জ্বালাবে, এবং তাদেরকে সাপোর্ট যারা করে তাদের বাড়িঘর জ্বালাবে, ধরে পুড়ে রাখবে, অ্যারেস্ট করবে। যদি কম্বিং সার্চিং চলছে, যদি পেয়ে যায় এই যারা যুক্ত ছিল তাদেরকে গুলি করে মারবে। ইন্টারনালি ভারতবর্ষ, হ্যাঁ, হয়তো এই যে 1 তারিখ পর্যন্ত সময় দিয়েছে ডিপ্লোম্যাটদের ফিরে আসা, এই সময়ের মধ্যে ভারত কিছু প্রস্তুতি তো অবশ্যই নেবে। প্রস্তুতিগুলি কীরকম হবে? যেমন সীমান্তে একটা মহড়া তৈরি করবে, সীমান্তে মহড়া তৈরি হবে, মহড়া চলবে, তার নাম আক্রমণ দিয়েছে।
নৌবাহিনী মতো করবে, স্থলবাহিনী এবার প্রিপেয়ার্ড হবে বিভিন্ন জায়গায়। যেমন পশ্চিমবাংলার আমি শুনতে পারলাম, আমার কাছে খবর আসলো যে পশ্চিমবাংলার হাসিমারাতে রাফেলকে 18টা রাফেল 7টা না 8টা রাফেলকে সেখানে মহড়ার জন্য প্রস্তুত করে ফেলেছে ভারত। রাফেলকে চীনও ভয় পায়, আমার যতটুকু ধারণা ভারতবর্ষ যদি যুদ্ধ সত্যি হয় একটা দিনও টিকতে পারবে না পাকিস্তান। একদিন পরে ভারত মানে ওভারঅল পার্টিকুলারলি একটা সেক্টরে যুদ্ধ হলে সেটা 7 দিন চলে যাবে, কারণ সেটা আলাদা জিনিস। কিন্তু যদি ওভারঅল একটা দেশের সঙ্গে আর একটা দেশের যুদ্ধ হয়, মানে ওভারঅল যুদ্ধ, আমরা সবাই নেমে পড়েছি, মানে অল আউট খেলা, তাহলে কিন্তু পাকিস্তান একদিনও টিকতে পারবে না। কারণ একটা মিসাইল বলুন, একটা লক্ষ টাকা লাগে। কত আছে পাকিস্তানের? কিচ্ছু নেই। তাদের ইন্টারনাল খবর বলছে, তাদের ওই ইন্টারনাল খবর, এই ডক্টর মির্জা যার কথা বললাম, উনি বলছেন যে কোথায় পাবে পয়সা নেই, ভাত খাওয়ার পয়সা নেই। এরপরে এই দেশটাকে এমনি সারেন্ডার করতে হবে ইন্ডিয়ার কাছে বা চায়নার কাছে তো বিক্রি হয়ে গেছে। তারপর প্রচুর টাকার লোন দিতে পারবে না, ওই করিডোরটা নিচ্ছে, ওই রাস্তাটা তৈরি হচ্ছে, সেই রাস্তার জন্য পাকিস্তানের কিছু বলার নেই। এবার আসি যে মানে বিশিষ্ট ব্যক্তিরা কি কথা বলেছেন। যেমন ধরুন হামিদ মীর, ওদের কিন্তু একদম বিখ্যাত সাংবাদিক, আপনারা ভালো করে জানবেন। হামিদ মীর তিনি বলেছেন যে পাকিস্তান সিমলা এগ্রিমেন্ট থেকে সরে যেতে পারে। আমি বলি সরে যা, ভাড় মে যায়, সরে যেতে পারে কথাটা না, ভারতবর্ষ করে দেখিয়ে দিয়েছে। তোদেরকে হাতে ভাতে সবেতে মারবে, ভারতবর্ষ করে দেখিয়ে দিয়েছে। জল বন্ধ, তোরা সিমলা এগ্রিমেন্ট উইথড্র করে নে 93,000 সৈন্যকে ফেরত দে, 13,000 স্কোয়ার কিলোমিটার ফেরত দে, আরও যেগুলো যেসব বললাম সব কর, LOC উঠে যাবে, সিজফায়ার উঠে যাবে, ভারতবর্ষ খুললাম ময়দানে নামবে, নাচবে। তোদেরকে তুর্কি নাচ নাচাবে, ওই আসিফ মুনির আছে না তোদের, জাঙ্গিয়া পরে টেবিলের উপরে নাচ করাবে। ভারতবর্ষের সেনাবাহিনী, একটা কথাই বলে রাখলাম, হিন্দুরা নতমস্তকে অনেক কিছু মেনে নেয়, অনেক টর্চার সহ্য করে, কিন্তু যেটা যখন এক্সট্রিমে চলে যায় সেই টর্চার কিন্তু হিন্দুরা কোনো মতেই মেনে নেয় না। হিন্দুরা জাগছে, আগামী দিনে আরও ভয়ঙ্কর হবে, তখন যে প্রহার শুরু হবে সেই প্রহার সহ্য করতে পারবি তো? তোরা পারবি না। এইভাবে নিহত্তা ট্যুরিস্টদের উপরে আক্রমণ, ইমিডিয়েট নির্বাচিত সরকারকে ফেলে দেওয়া উচিত, রাষ্ট্রপতি শাসন জারি করে দেওয়া উচিত। কাশ্মীরে লেফটেন্যান্ট গভর্নরকে সাসপেন্ড করে দেওয়া উচিত। এই সব জিনিসগুলি করা দরকার। যাই হোক, হামিদ মীরের কথা বললাম যে পাকিস্তান ওটা করতে পারে, কালকে সেটা ওদের সাংবাদিক সম্মেলনে ওদের বরিষ্ঠ নেতারা সব বলেছেন যে পাকিস্তান চাইলে কিন্তু সিমলা চুক্তি রদ করতে পারে। সিমলা চুক্তি কি আমি আপনাদেরকে আগেই বুঝিয়ে দিলাম, ছিঁড়ে ফেল, ভাড় মে যা, তোরা ছিঁড়ে ফেল, সিমলা চুক্তি ফেলে দে, গেল। আচ্ছা, আরেকজন সাংবাদিক, সে পাকিস্তানের খুব বিখ্যাত সাংবাদিক আশফাক হোসেন বলছে ইন্টারন্যাশনাল কমিউনিটি যতদিন বেঁচে থাকবে, যারা এই তুর্কির নাম বলছে আর কি, তুর্কি, ওমান টোমান এসবের নাম বলছে, ভারত জল চুক্তি থেকে কখনোই কোনো ফায়দা নিতে পারবে না। ফায়দা নিয়ে নিয়েছে ফায়দা নিয়ে নিয়েছে। তোরা মূর্খ তো মূর্খই থাকবি, এখনও ক্লাস 7-8 যায় পর। ভারতবর্ষ জল চুক্তি বাতিল করে দিয়েছে অলরেডি, সুতরাং এই কোশ্চেন আসে না। করতে পারে না, তোরা যা, আমরা তো বলেছি যে যা, তোরা ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে যা, সেখানে গিয়ে তোদের যত কিছু বল, কান্নাকাটি পায়ে ধরে কর, দেখি তো তোরা খুলতে পারিস কি না জল চুক্তি।
গতকাল দেখছিলাম একজন বয়স্ক মহিলা পাকিস্তানে, তার বাচ্চা, সে বলছে আমার এটা নাতি, তার বাড়িতে জল নেই, জল যাচ্ছে না, জল বন্ধ করে দিয়েছে গতকাল ডিক্লেয়ার্ডের 5-6 ঘন্টা পর থেকে। এটা ভারত করে দেখাচ্ছে, এটা সেই ভারত, এটা 1971-এর ভারত না, এই ভারত নয়া ভারত। এই ভারত কি পারে এবার তোরা দেখবি। আচ্ছা, মতিউল্লাহ জান একজন সাংবাদিক, AK টিভি না কি টিভি একটা দেখলাম, তার সাংবাদিক, তিনি বলছেন যে পাকিস্তানের সঙ্গে খেলতে আসছো, সাবধান, আমাদের নিউক্লিয়ার বোম আছে। হ্যাঁ, তোদের নিউক্লিয়ার বোম আছে, দুটো দেশ নিউক্লিয়ার। আরে দুটো দেশ নিউক্লিয়ার পাওয়ার হলে কি হবে, তোদের ওই নিউক্লিয়ারের যে কন্টেনার থাকে সেই কন্টেনারে তোদের তেল ভরার পয়সা নাই। নিউক্লিয়ার চালাবি তোরা? এটা তোরা চালাবি নিউক্লিয়ার? হ্যাঁ, এটা তোদের দেশের লোক বলে গেছে। আজকে ভাব ভালো করে, তোরা ভাব ভালো করে যে তোদের কি পরিণতি হতে যাচ্ছে। তোরা নিউক্লিয়ার দেখাচ্ছিস, আমরা নিউক্লিয়ার করে দিয়েছি, তোরা নিউক্লিয়ার দেখাতে থাক। আর এই গল্প ভারতবর্ষ আর শুনবে না। আমি বললাম না যে ভারতবর্ষ হিন্দুর দেশ হয়েই ছাড়বে, শুধু সময়ের অপেক্ষা, হিন্দুর দেশ হয়েই ছাড়বে। হ্যাঁ, তোরা অ্যাডভান্টেজ নিতে যাচ্ছিস, কিন্তু আমরা চাই না তোদের মতো কুত্তাদেরকে আমরা আমাদের দেশে আনতে চাই না। ওই না খেতে পাওয়া মরে যাওয়া লোকগুলো আমাদের দেশে এসে আমাদের গরিব লোককে ইয়ে করবে, সেটা আমি হতে দেব। আমরা চাই না সেটা। আমরা চাই অ্যামিকেবল, মানে অ্যামিকেবল বলতে এইটা নয় যে তোরা আমাদের এখানে এসে ঢুকে মারবি আর আমরা সেটাকে অ্যামিকেবল বলবো। নো, আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে তোরা চিরতরে আমাদের দিকে আর মুখই ফিরাবি না, আমাদের মুখে ফিরাবি না। আমরা পারলে এক্ষুনি তোদের ম্যাপ থেকে নিশ্চিহ্ন করে দিতে পারি, এক্ষুনি এই মুহূর্তে মোদিজি যদি চায় তোকে ম্যাপ থেকে নিশ্চিহ্ন করে দিতে পারে। কারা কারা আছে জানিস আমাদের সঙ্গে? মতিউল্লাহ জান, নিউক্লিয়ারের ভয় দেখাচ্ছিস, কারা কারা আছে জানিস আমাদের সঙ্গে? তোদেরকে সম্মান দিয়ে কোনো লাভ নেই রে, তোরা কুত্তার জাত, তোরা এরকমই থাকবি, তোরা এইরকমই থাকবি। তোদেরকে এইটুকু সম্মান দিচ্ছি, এটাই অনেক বড় কথা। ইশাক ডারের নাম তো আপনারা অনেকেই জানেন। ইশাক ডার খুব বড় একজন রাজনীতিবিদ হয়েছিল, মানে একবার জিতেও ছিল, তারপরে জার্নালিস্টের কাজ করে এখন। ইমরান খানের দল যখন ছিল তখন ইশাক ডারের খুব নাম ছিল। সে বলছে যে আমরা দেখে নেব কার্গিল ওয়ার, তো আমরা দেখেছি ভারত কতখানি তো আমরা সেই জায়গাটায় ভারতবর্ষকে চিনি, কিভাবে সে করছে, মানে কিভাবে সে যুদ্ধ জিততে পারে, আমরা সেটা দেখে নেব। ইশাক ডার, তোরা হচ্ছে কাওয়ার্ড, পিছন থেকে ঘাত করিস। আয় না, আসিফ মুনিরকে বল শ্রীনগরে এসে সামনাসামনি ভারতীয় সেনার মুখোমুখি হোক, দেখি তোদের কতখানি ক্ষমতা। আমরা পিওকে নিব না রে, ওই কুত্তাগুলোকে নিব না। আমাদের দেশের অশান্তি বাড়বে, আমরা কেন নিব? আমাদের দেশে অশান্তি বাড়বে, আমরা সেই জন্যে এই অশান্তির মধ্যে যাব না। আমরা যেটা করব সেটা এখন পার্মানেন্ট সলিউশন। ভারতবর্ষ চায় পার্মানেন্ট সলিউশন, সেই সলিউশনের দিকে আগাচ্ছি। তোরা তোদের মতো থাক, সিমলা চুক্তি বাতিল কর, ভারতবর্ষের প্লেন বন্ধ করে দে, তোদের আকাশ দিয়ে যাবে না, ঘুরে যাবে, মিলিয়ন ডলার ভারতবর্ষের তেলের পিছনে খরচা হবে, তোদের নেতারা সাংবাদিক সম্মেলনে, ভারতবর্ষের সে ক্ষমতা আছে। দেখি তোরা কতদিন আন্তর্জাতিক রুট বন্ধ করে রাখতে পারিস। যাই হোক, ভারতবর্ষ একটা স্টেপ নিয়েছে, দেখা যাক আগামী দিনে কি হয়। তার নাম আক্রমণের ফল কি হয়। আমি মোটামুটি আজকে সব বোঝানোর চেষ্টা করলাম, অনেকটা দীর্ঘায়িত হয়ে গেল। আজ এই পর্যন্তই, পরবর্তীতে আবার কোনো নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পাকিস্তান মুর্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, জয় হিন্দ, নমস্কার।